আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমি থেকে আমি ইমু পাটোয়ারি আজকে আপনাদের সাথে আছি এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় নিয়ে। তো গত পর্বে আমরা আলোচনা করেছি স্নায়বিক নিয়ন্ত্রণে শ্বাসকেন্দ্র নিয়ে। এ পর্যায়ে আমরা আলোচনা করব শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক উদ্দীপনা নিয়ে। তো ক্রিয়া বলতে আমরা যেটা বুঝি, যে কোনো কিছুর কাজকে আমরা বুঝি, কাজ বলতে আমরা ক্রিয়া বুঝি। তো শ্বসন অঙ্গ বলতে আমরা আমাদের প্রথম লেকচারে আলোচনা করেছি নাসাগহ্বর, গলবিল, ট্রাকিয়া, ফুসফুস ইত্যাদি শ্বসন অঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছি। তো ওই লেকচারটা দেখলে তো আমরা বুঝতে পারবো যে শ্বসন অঙ্গ কী, কাকে বলে, এই বিষয়গুলো বিস্তারিত। তো শ্বসন অঙ্গের অর্থাৎ এই নাসাগহ্বর, গলবিল, ট্রাকিয়া, ফুসফুস এগুলোর কিছু কার্যক্রমের যে প্রভাবটা আমাদের শ্বাসক্রিয়ায় এসে পড়ে, তো সেটা বলতেই আমরা বুঝি যে শ্বসন অঙ্গের প্রতিবর্ত ক্রিয়া। তো শ্বসন অঙ্গের প্রতিবর্ত ক্রিয়ায় আমরা যেটা বুঝি যে প্রথম হচ্ছে হ্যারিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। তো হ্যারিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া আসলে হচ্ছে ফুসফুস নিয়ে। তো দেখো, আমাদের ফুসফুসে যখন বায়ু প্রবেশ করে অর্থাৎ বায়ু স্ফীতি ঘটে, আমাদের ফুসফুস তখন আয়তন বেড়ে যায়। এই যে আয়তনটা বেড়ে যায়, আমাদের ফুসফুসের গায়ে কিছু টান গ্রাহক কোষ থাকে, অর্থাৎ এগুলো ফুসফুসকে সংকোচন অবস্থা রাখার চেষ্টা করে। অর্থাৎ ফুসফুস যে ফুলে যায়, এগুলো একটা বল প্রয়োগ করে যাতে করে ফুসফুস ফুলে না যায়। তো এই টান গ্রাহক কোষগুলো যখন বায়ু প্রবেশ করে তখন আমরা শ্বাস গ্রহণ করে থাকি। যখন এটার আয়তন বেড়ে যায় তখন এই টানগ্রাহক কোষগুলোর মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়। এই উদ্দীপনাটা হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে আমাদের স্নায়ু কেন্দ্রে প্রেরিত হয়। আর এটা যখন স্নায়ু কেন্দ্রে প্রেরিত হয় তখন আমাদের কার্যক্রমটা অর্থাৎ বায়ু যে প্রবেশ করছে অভ্যন্তরে, এই কার্যক্রমটা প্রশমিত হয়। এটা যখন প্রশমিত হয় তখন আমাদের প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়। দেখো, এখান থেকে অলরেডি আমরা দুইটা বিষয় পেয়ে গেছি, যে প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ এবং এটা বন্ধ হওয়ার কার্যক্রম। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে নিঃশ্বাস। দেখো, ফুসফুস তার স্থিতিস্থাপকতার কারণে পূর্বের অবস্থানে ফিরে যায়, অর্থাৎ আয়তন কমে যায়। এই যে আয়তনটা কমে যাওয়ার ফলে ফুসফুসের অভ্যন্তরীণ জায়গাটা কমে যায়, ফলে আমাদের ভিতরে অর্থাৎ ফুসফুসের অভ্যন্তরে যে বায়ু আছে, বায়ুর চাপটা বেশি হয়ে যায়, এটা পরিবেশের দিকে আসে। এটা যখন পরিবেশের দিকে আসে তখন আমাদের নিঃশ্বাস কার্যক্রমটা হয়। দেখো, এটা যখন সংকোচন অবস্থা অর্থাৎ আমাদের ফুসফুস যখন সংকুচিত অবস্থা, তখন এটা টানগ্রাহক কোষগুলো কিন্তু উদ্দীপিত হচ্ছে না। আর টানগ্রাহক কোষগুলো যখন উদ্দীপিত হচ্ছে না তখন আমাদের নিঃশ্বাস কার্যক্রম অর্থাৎ কোনো প্রকার উদ্দীপনা স্নায়ুতারণায় প্রেরিত হচ্ছে না, ফলে যে নিঃশ্বাস কার্যক্রম, এই নিঃশ্বাস কার্যক্রমটা প্রশমিত হয়ে নিঃশ্বাস কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। তো এখন আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের এই ফুসফুসের যে স্ফীতি অর্থাৎ প্রসারণ এবং সংকোচন, ফুসফুসের প্রসারণ এবং সংকোচনের ফলে যে প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি হয় সেটাই হচ্ছে হ্যারিং ব্রয়ার ক্রিয়া। এরপর দেখো, হাঁচি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে নাসিকা গহ্বরে আমরা জানি মিউকাস এবং অলফ্যাক্টরি কোষ থাকে। মিউকাসের কাজ হচ্ছে ধুলাবালি আটকে দেওয়া এবং অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করা। যখন বায়ু আমাদের নাসিকা গহ্বরে প্রবেশ করার ফলে এই যে এই মিউকাসটা ধুলাবালি আটকে দিবে, আর এই ধুলাবালিগুলোর যে ঘ্রাণ উদ্দীপনা, এটা অলফ্যাক্টরি স্নায়ুতে আসার ফলে আমাদের হাঁচির সৃষ্টি হয়। এই হাঁচি প্রতিবর্ত ক্রিয়াটা কি করে? শ্বাসক্রিয়ার পরিবর্তন ঘটায়। তা আমরা জানি যে শ্বাসক্রিয়াটা হচ্ছে একটা ছন্দময় প্রক্রিয়া, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস ক্রমান্বয়ে চলতে থাকে। তো এটাকে যদি আমরা একটা দোলনার সাথে তুলনা করে বলি, তাহলে আমাদের যে এই দোলনাটা একবার পিছন দিকে একবার সামনের দিকে একটা ছন্দের সাথে সাথে দুলতে থাকে। তো তুমি যখন এটাতে একটা বাধা সৃষ্টি করবে তখন এটার গতি বাধাপ্রাপ্ত হবে, ফলে তোমাকে হয়তো আবার সামনের দিক থেকে দিতে হবে অথবা পিছন দিক থেকে আবার দোলনাটা শুরু করতে হবে। তো হাঁচির কারণে আমাদের প্রশ্বাস কার্যক্রমের এই ধরনের একটা পরিবর্তন ঘটে থাকে। হয়তো তোমাকে আবার প্রশ্বাস থেকে শুরু করতে হবে কিংবা নিঃশ্বাস থেকে শুরু করতে হবে। তো এরপর হচ্ছে যে কাশি। দেখো, কাশিটা হচ্ছে আমাদের যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এই ট্রাকিয়া কিংবা শ্বাসনালীতে যখন বহিরাগত কোনো পদার্থ প্রবেশ করার ফলে এখানেও মিউকাস পর্দা থাকে, যেটা উদ্দীপ্ত হয়ে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে কাশির সৃষ্টি করে। তো কাশিটাও একইভাবে হাঁচির মতো করে অনুরূপ আমাদের শ্বাসক্রিয়া অনুরূপভাবে পরিবর্তনের সৃষ্টি করে। এরপর হচ্ছে যে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া।
গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তক ক্রিয়া নাম শুনে আমরা বুঝতে পারি যে এটা গলবিলের সাথে সম্পর্কিত। আমরা যখন খাদ্য গ্রহণ করে থাকি, এই খাদ্যটা কোনো কারণে বাধাগ্রস্ত হলে আমাদের গলবিলের গাত্রের উদ্দীপনাজনিত স্নায়ুতাড়না গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিল বা গ্যাগ প্রতিবর্তক ক্রিয়ার সৃষ্টি করে। এই প্রতিবর্তক ক্রিয়া সৃষ্টির ফলে আমাদের শ্বাসক্রিয়ার কোনো পরিবর্তন হয় না, বরং শ্বাসক্রিয়াটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তো এটাই হচ্ছে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তক। দেখো, কিছু কিছু সময় দেহের ত্বক, এরপর ভিসেরা, পেশি, অস্থিসন্ধি এগুলোর মধ্যেও কিছু স্নায়ুতাড়না প্রতিবর্তক ক্রিয়া সৃষ্টি করে, যেগুলো আমাদের শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে থাকে। তো এরপর আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা নিয়ে। তো অন্যান্য স্নায়বিক উদ্দীপনা বলতে আমাদের সিরেব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস প্রভৃতি স্থানে গৃহীত স্নায়ুতাড়না অনেক ক্ষেত্রে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। সিরেব্রাল কর্টেক্সের যেসব স্থান কথা বলা, এরপর ঘ্রাণ গ্রহণ, খাদ্য চর্বণ, গলাৎকরণের সাথে সংশ্লিষ্ট যেসব স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার পরিবর্তন ঘটানোর সূচনা ঘটায়, যেমন কথা বলার সময় দীর্ঘশ্বাস ক্রিয়ার পরেই দ্রুত প্রশ্বাসক্রিয়া ঘটে থাকে। আবার হাইপোথ্যালামাস আবেগজনিত স্নায়ুতাড়না দিয়ে শ্বাসক্রিয়া প্রভাবিত করে। দেহের যে কোনো স্থান থেকে উদ্ভূত যন্ত্রণাদায়ক স্নায়ুতাড়না শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি করে থাকে, কিন্তু অধিক যন্ত্রণাদায়ক স্নায়ুতাড়না শ্বাসক্রিয়াকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। তো এগুলো আমরা আসলে আমাদের বাস্তব জীবনে উপলব্ধি করতে পারি। আমরা যখন দীর্ঘশ্বাস নিয়ে থাকি, এরপর কথা বলার সময় মাঝে মধ্যে আমাদের নিঃশ্বাস কার্যক্রমে অসুবিধা ফিল করি, কিছু কিছু সময় বন্ধ হয়ে যায়। তো এগুলো আমরা আমাদের বাস্তব লাইফে উপলব্ধি করলেই বুঝতে পারি যে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা যেগুলো আমাদের প্রশ্বাস কেন্দ্রে অথবা নিঃশ্বাস কেন্দ্রকে প্রভাবিত করে থাকে, প্রশ্বাস নিঃশ্বাসকে প্রভাবিত করে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা যে শ্বসনাঙ্গে প্রতিবর্তক ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক উদ্দীপনা নিয়ে। আশা করি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আশা করি লেকচারগুলো তোমাদের ভালো লেগেছে, যথাযথভাবে বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে পারাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।